আর এবার একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন সুখা পুরুলিয়া যেখানে জলের জন্য হাহাকার। আরো একটা ছবি দেখা এবার আপনাদের, সুখা পুরুলিয়াতে আরো একটা ছবি দেখুন, পুরসভার পানীয় জলের কিভাবে অপচয় হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন দেখলেন জলের জন্য হাহাকার, তেমন অন্যদিকে পুরসভার দেওয়া কলের জল যাচ্ছে ড্রেনে। ভাবুন একবার, কল বন্ধ করার ব্যবস্থা পর্যন্ত নেই, জল এভাবেই অপচয় হচ্ছে। অর্থাৎ একই পুরুলিয়ার দুটো ছবি আমাদের সামনে, একদিকে জলের জন্য হাহাকার, অন্যদিকে অনর্গল জল বয়ে যাচ্ছে। জল অপচয় রুখতে সচেতনতার প্রচার করা হচ্ছে, কিন্তু এখানেই প্রশ্ন, যখন একদিকে কিছুজন যারা জল পাচ্ছেন না আর অন্যদিকে আবার জলের অপচয় হচ্ছে, পুরসভারই দেওয়া কল আর সেই কলের জল যাচ্ছে ড্রেনে। জল একদম আসে না, কল আছে জল নেই না, কল আছে কিন্তু জল আসে না। জল আসে না। শহরে আমরাও দেখতে পাই যে বাইরে ওয়েস্টেজ হয়ে জল এইদিকে, যেমন এইদিকে টাঙ্কির থেকে জল দেখি বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা তো দেখতে পাই, কিন্তু সেটা পৌরসভা দেখে কি দেখে না জানি না। তবে আমাদের মনে হয় যে জল একদিকে অপচয় হচ্ছে, একদিকে সাধারণ হ্যাঁ, সেটা আমাদের মনে হচ্ছে নষ্ট হচ্ছে, একদিকে জল পাচ্ছেন না আপনারা, এটা কি নিয়ে বলবেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই দেখা উচিত, বিশেষ করে পৌরসভাকে, কারণ একদিকে যদি নষ্ট হয়ে যাচ্ছে এটা অবশ্যই কন্ট্রোল করা উচিত, আর আমাদের ব্যাপারটা অবশ্যই ভাবা উচিত। পৌরসভা তো ট্যাপের সিস্টেম করা উচিত, তো ট্যাপের সিস্টেম করলে ধরুন জলটা অন্তত সংরক্ষণ হবে, যে জলটা ভেস্ট হয়ে যাচ্ছে সেটা অন্তত থাকবে। তো কিন্তু শুধু কি পৌরসভাই করবে, সাধারণ মানুষের দরকার আছে, যে যেসব জায়গাতে ধরুন জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও একটা চিন্তা করা দরকার আছে, যে জলটাকে কীভাবে বন্ধ করা দরকার। ধরুন হয়তো এই এরিয়াতে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সবাই মিলে কিছু চাঁদা করে আর ওটাকে ট্যাপ কিনে নিয়ে, কিন্তু ট্যাপগুলো থাকবে না, কেউ খুলে নিয়ে চলে যাবে, সমস্যা হচ্ছে এইটাই। আমি চাইবো যে জলটা যাতে সংরক্ষণ করা হয়, জলটা যাতে নষ্ট না হয়, ওয়েস্ট না হয়। কোথাও জলকষ্ট তো কোথাও আবার জলের অপচয়, আর এই নিয়েই ব্যবস্থার হুঁশিয়ারি পুরুলিয়া পুরসভার। আমাদের সঠিকভাবে যদি জল সরবরাহটা সচল রাখতে হয় শহরের বুকে বাড়ি বাড়ি, তাহলে স্ট্রিট ট্যাপ, যেখানে অযথা জল নেওয়ার কেউ নেই, ম্যাক্সিমাম বাড়িতে জলের সংযোগ হয়ে গেছে, সেই স্ট্রিট ট্যাপগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা বেশ কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছি, মাঝখানে কাজ বিভিন্নতে থমকে আছে। আমরা খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টকে নির্দেশও দিয়েছি, বিভিন্ন জায়গায় নাগরিকদের কাছে আবেদন জানিয়েছি যে যেখানেই জল অপচয় হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে যাতে জলের অপচয়টা বন্ধ হয় সেই স্ট্রিট ট্যাপটাকে আমরা বন্ধ করছি। আপনারা দেখলেন সুখা পুরুলিয়াতে কিভাবে খাবার জলের অপচয় হচ্ছে, আর এই একই ছবি ধরা পড়েছে কলকাতাতেও। পুরসভার দেওয়া জলেই চলছে গাড়ি ধোয়া থেকে স্নান। ভাবুন একবার, অনেক জায়গায় আবার কল বন্ধ করার ব্যবস্থাও নেই, তার জন্য কি হচ্ছে, সারাক্ষণ জল পড়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। তবে এই নিয়ে আজব সাফাই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। অভিযোগ, পুরসভার কলের জলই যাচ্ছে গ্যারাজ থেকে নাকি রেস্তোরাঁয়। দেখুন ছবিটা। এটা কলকাতার তারাতলা মেন রোড। এখানে রাস্তার পাশে পুরসভার কল। স্থানীয়দের দাবি এই সব জলের কল বন্ধ করার ব্যবস্থা নেই, তাই রোজ খাবার জলের অপচয় হয়। এ নিয়ে আজব সাফাই দিচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। রাস্তা উপরে কোনো স্ট্যান্ড পোস্ট জল নেই, কি জল হু হু করে কোথাও পড়ছে, কিন্তু ইয়ার ভাল্ব থেকে যে জলগুলো পড়ছে সেটা আমরা ওই চৌবাচ্চা বাঁধিয়ে দেওয়ার পরে ওই চৌবাচ্চার মধ্যেই জলটা স্টোর হয়ে থাকে, ওভারফ্লো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা কিছু সামান্য জলটা চলে যায়। যেখান এয়ার ভাল্ব করা আছে সেই জায়গাটা দেখবেন জলগুলো একটু স্প্রেড করে। বিনামূল্যে খাবার জল দেয় পুরসভা, সেই জলেই স্নান। পুরসভা দেওয়া খাবার জলেই চলে গাড়ি ধোয়া। এখানে গাড়ি ঢুকছো, এই যে জলের নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে না, চাবি বন্ধ করা নেই, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি সারা মানে সবসময় পড়ে জল? नहीं टाइम पर होता है জল সবসময় পড়ে যাচ্ছে ना टाइम पे 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে কলে? মানে বীজখানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সবসময় পড়তে থাকে, সবসময় পড়তে থাকে। আপনি কি এখানে কোনদিন গাড়ি ধুয়েছেন এর আগে? হ্যাঁ, ধুয়েছি। গঙ্গার জল তুলে পরিশোধন, তারপর তা জলাধারে জমা হয়, সেখান থেকে পাইপলাইনে বিভিন্ন জায়গায় পাঠায় কলকাতা পুরসভা। লিটার প্রতি জল পরিশোধনে কলকাতা পুরসভার খরচ হয় 1 টাকার কিছু বেশি।
রোজ প্রায় 200 কোটি লিটার জল পরিশোধন করা হয়। এর জন্য কলকাতা পুরসভার রোজ খরচ হয় 200 কোটি টাকারও বেশি। এই বিপুল খরচ করে পরিশোধন করা জলই অপচয় হচ্ছে। শুধু তাই নয়, রাস্তার কল থেকে পাইপলাইনে গ্যারাজ কিংবা রেস্তোরাঁয় যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। কেউ কেউ আবার পুরসভার দেওয়া খাবার জল বিক্রিও করছে বলে অভিযোগ। আনঅ্যাপ্রুভড ডুপ্লিকেট করে বিভিন্ন কোম্পানির নামে জল ছাড়া হচ্ছে। এটা একটা বড় ক্রাইম। ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফআইআর করবে এবং ওই লাইনগুলো কেটে দেবে। এফআইআর করবে যাতে পুলিশ এনকোয়ারি করতে পারে যে এগুলোর পেছনে কি 2 নম্বরই আছে, কে আছে না আছে। এটা পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। জাল পাসপোর্ট চক্র আর তার মাস্টারমাইন্ড ধৃত। গাইঘাটা থেকে গ্রেফতার মনোজ গুপ্তা। জাল নথি দিয়ে অনুপ্রবেশকারীদের পাসপোর্ট আর অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ। প্রায় 10 বছর ধরে এই জালিয়াতির কারবার করে যাচ্ছিল মনোজ গুপ্তা এবং 100 জনেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিয়েছে এই মনোজ গুপ্তা। দীর্ঘদিনের তার ব্যবসা, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল তার ব্যবসা, এবং সেই ব্যবসার আড়ালে এই কারবার। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই এই পাসপোর্ট জালিয়াতি মামলায় আজ গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্তাকে, এবং এই মনোজ গুপ্তা কিন্তু এই চক্রের একটা মূল মাস্টার মাইন্ড। কারণ এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তিনি ভুয়ো পাসপোর্ট তৈরি করে দিতেন। শুধু পাসপোর্ট তৈরি করে দিতেন না, তাদেরকে কিন্তু কারচুপি করে ভিসা পাইয়ে দেওয়ারও কিন্তু একটা উদ্দেশ্য তার ছিল, এবং এই ভিসাও তিনিই পাইয়ে দিতেন। এই ভিসা পাইয়ে দিয়ে তিনি ইউরোপিয়ান দেশে এই বাংলাদেশিদেরকে পৌঁছেও দিয়েছে, এমনই তথ্য কিন্তু কলকাতা পুলিশের কাছে আসে। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়, এবং কলকাতা পুলিশের তরফ থেকে আদালতে দাবিও করা হয় যে গত 1 মাস ধরে এই মনোজ গুপ্তা কিন্তু পলাতক ছিল, এবং এই মনোজ গুপ্তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। কারণ শুধু পাসপোর্ট পাইয়ে দেওয়া নয়, এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদেরকে ইউরোপিয়ান কোন কোন জায়গায় তিনি পাঠিয়েছেন, কতজনকে তিনি এই রকমভাবে বিভিন্ন দেশে পাঠিয়েছেন, বা তারা যদি বর্তমান অবস্থান এই ভারতে হয়ে থাকে তারা কোথায় রয়েছে, এবং কত সংখ্যক মানুষকে তিনি এই পাসপোর্ট করে দিয়েছিলেন, এই বিষয় জানার জন্য কিন্তু আজকে মনোজ গুপ্তাকে পুলিশি হেফাজতে চাওয়ার আবেদন করে, এবং আগামী 10ই জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কারণ এতদিন ধরে যেটা দেখা যাচ্ছিল যে ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতে একের পর একদিন বিভিন্ন জন গ্রেফতার হচ্ছিল, এবং আজকে এই যে মনোজ গুপ্তর গ্রেফতার, তিনি একজন মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, এমনটাই সামনে আসছেন। কিন্তু এই মনোজ গুপ্ত শুধু পাসপোর্টেই থেমে থাকেনি। পাসপোর্ট করে দেওয়ার পর যে অন্য দেশে যাওয়ার জন্য যে ভিসা, মূলত ইউরোপিয়ান যে দেশগুলি রয়েছে সেখানকার বিভিন্ন জায়গায় বেশ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশিকে তিনি কিন্তু এই ভিসা পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করতেন। অর্থাৎ ভিসার যে প্রসেস, সেই ইন্টারোগেশন প্রসেস থেকে শুরু করে বিভিন্নভাবে তিনি সাহায্য করে তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে পৌঁছেও দিতেন। কতজনকে তিনি এরকম করেছেন এবং তাদের বর্তমান অবস্থান কোথায়, সেটা কিন্তু তদন্তকারী অফিসারদের জানা প্রয়োজন। এই বিষয়কে সামনে রেখেই আজকে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় কলকাতা পুলিশ, এবং তারপরেই কিন্তু আগামী 10ই জানুয়ারি পর্যন্ত আদালত সে আবেদন মঞ্জুর করে। অর্থাৎ আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। 27 সেপ্টেম্বর মামলা রেজিস্টার হয়েছে। তারপর থেকে 3 মাস আত্মগোপন করেছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়েছে। তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ওর এগেন্সটে আমরা যা বলেছি সেটা হচ্ছে উনি বিভিন্ন লোককে নিয়ে আসতেন এবং ভিসাগুলো বানাতেন। ওনার একটা ব্যবসাও ছিল, এরকম ট্রাভেল এন্ড ট্যুর এজেন্সি ছিল। এই ভিসা বানাতে গেলে তো অন্যান্য দেশের কর্তৃপক্ষ, ওখানকার যারা ভিসা দেয় তাদের সঙ্গে তার মানে যোগাযোগ করতে, সেটা তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু 10 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, সেটা ইনভেস্টিগেশন আমরা পাবো। ইউরোপিয়ান কান্ট্রিতে নিয়ে যাওয়ার কথা বলছেন, এরকম কতজনকে প্রায় নিয়ে যাওয়া, সেটা পুরো তদন্তে বেরিয়ে আসবে। যেখানেই নিয়ে গেছে সেটা তদন্তে বেরিয়ে আসবে। এক্ষুনি কোথায় গেছে বলা যাবে না।